নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি, সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার আপনার প্রেডিকশনের শেষ কথা। আমরা স্বাগত জানাবো সুভাষদাকে, অনেক অনেক স্বাগত সুভাষদা। একটা ভীষণ ভালো মুহূর্তে রয়েছি, শ্রাবণ মাসে রয়েছি, আর আপনার অনুষ্ঠানটা ঠিক শনিবার রবিবার শ্রাবণের সোমবারের আগে আগে। তো আপনি অনুষ্ঠানটাকে আপনার মতো করে বলবেন, আমরা শুনবো এবং আমরা শ্রাবণ মাসের অনুষ্ঠান। আমি যখন দক্ষিণেশ্বর পার হচ্ছি, প্রচণ্ড ভিড়, লেট করে কোনো রকমে মানে পড়ে যাওয়ার মতন অবস্থা করে সিটি ভ্যানে ঢুকেছি ফ্লোরে। প্রতিটা মন্দিরে ভিড়, জানেন, নিজস্ব অশান্তি বলুন, নিজস্ব সমস্যায় বলুন, মানুষ বাঁচতে চায়। আসলে আমরা এত ভুল করি, এত রকম মানে প্রতিদিনের ভুল বলুন, সারা বছরের পাপ বলুন, সবই চাই এক মাসে ঘাট থেকে নেমে যাক। হয়ও, নেমেও যায়। ঠিক মতন করলে সারা বছরের পাপ বলুন, ভুল বলুন, আপনার ঘাট থেকে নেমে যেতে পারে। শ্রাবণ মাসের সোমবারগুলো তো গুরুত্বপূর্ণ। লাস্ট সোমবারের আগে রোববার অনুষ্ঠানে বলেছিলাম ওই সোমবারে পান সুপুরি দেবেন। তা আপনার মনে প্রশ্ন আসতে পারে কি করব সেগুলো যা কিছু শ্রাবণ মাসের মনস্কামনার জিনিস, ওগুলোকে সাদা রুমালে কিংবা সাদা কাপড়ে একটা করে তুলে, মানে সোমবার দিলে সেটাকে মঙ্গলবারে তুলে জড়ো করে রাখতে হবে। ঠিক শেষ হওয়ার আগের রবিবারে এসে আমি বলে দেবো কী করতে হবে। রথের চাকায় বলেছিলাম মনস্কামনা লাগিয়ে জগন্নাথ দেবের রথের চাকায় কাগজে লিখে ভাঁজ করে রেখে দেবেন বলেছিলাম। তা আপনারা ভাবছেন তারপর তো আর কিছু বললো না, কোথায় গেল? না, বলবো। দ্বিতীয় সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এটা তৃতীয় শনিবারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সোমবার, চতুর্থ সোমবার, তৃতীয় শনিবার গুরুত্বপূর্ণ। আজকে তো দ্বিতীয় শুরু হয়ে গেল, দ্বিতীয় শনিবার। তো মন্দিরে ভিড় যথারীতি। বলছিলাম না যে ওই দক্ষিণেশ্বর যখন ক্রস করছি চন্দননগর থেকে, সব ওইখানে মানে দাঁড়িয়ে, মানে প্রায় 40 মিনিটের মতন দাঁড়িয়ে, আনএক্সপেক্টেড টাইম ওখানে চলে গেল। যাই হোক, মানুষের যদি ভালো কাজ হয়, ভগবানের কৃপা চাওয়ার জন্যে সব মন্দিরের দরজায় মানুষ গিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায়, নট অনলি শিবের মন্দির, কালী মন্দির, শনি মন্দিরে গেলে হবে না। অনেক কালী মন্দিরে শনির দেবতা রয়েছে, কেন ব্রাহ্মণদের দুদিনেরই রোজগার দরকার, কালীর অনুষ্ঠান আর শনির তো উইকলি অনুষ্ঠান। অ্যাকচুয়ালি ভারতবর্ষে দুটো দেবতার কোনো মন্দির হয় না। আপনারা বলতে পারবেন কোন দুটো দেবতার মন্দির হয় না? বলতে পারবেন না। ব্রহ্মকে তো সেই অর্থে কোনো ব্রহ্মর কোনো দিন নেই। ব্রহ্ম হচ্ছে সৃষ্টি, বিষ্ণু হচ্ছে পালন, মহেশ্বর হচ্ছে ধ্বংস। ওই জন্য মহামৃত্যুঞ্জয়, ধ্বংসের থেকে রক্ষা পাওয়ার জন্য মহামৃত্যুঞ্জয় জপ করা হয়। ব্রহ্মা হচ্ছে সৃষ্টি, আর বিষ্ণু হচ্ছে পালন। তো এই কিন্তু যে দেবীর মানে যে দেবতা প্রত্যেক বছর এত হয়, পুজো হয়, তার মন্দির নেই, সে সরস্বতী। পীঠস্থান, মন্দির মানে পীঠস্থান। আপনি আপনার বাড়িতে মন্দির করেছেন কি কোথায় করেছেন, পীঠস্থান নেই, তার বিশেষ কারণ আছে। তো যাই হোক, সেটা শ্রাবণ মাসের অনুষ্ঠানের মতো কোনো একদিনের অনুষ্ঠান হলো। কেন দেবীর মন্দির মানুষের হৃদয়ে, দেবীর কোনো মন্দির নেই, দেবী সরস্বতীর কোনো মন্দির নেই। তা আপনি পূজিত হবেন আমার বাঘ দেবী, বাঘকে তার মন্দির, আমাদের কথা জিবাতে তার মন্দির। তো যাই হোক, সেটা একটা অন্য কারণ। কিন্তু কথা হচ্ছে ব্রহ্মা তো সৃষ্টির তো ওইটার জন্য ওর ওনার নেই, না, যার পীঠস্থান নেই। থাকলে দেখো, কেউ যদি একটা রাহু মন্দির করে ফেলে কোথাও, তা পীঠস্থান দেখতে হবে। তো রাহুকাল ধরে শ্রীকালহস্তি মন্দিরে সাউথ ইন্ডিয়ায় পুজো হয়, সময় ধরে একই মন্ত্রোচ্চারণে পুজো, আপনারা জানেন অলরেডি। কিন্তু পীঠস্থান নেই, পীঠস্থানটা মেন। মন্দির তো সরস্বতী মন্দির অনেক জায়গায় করে ফেলতে পারে, তাতে কি মানে দেবীর পীঠস্থান হলো? শাস্ত্রে দেবীর পীঠস্থান কোথাও নেই। মানুষের বাক্যে, মানুষের অন্তরে, মানুষের ব্যবহারে তার মন্দির প্রত্যেকটা জায়গায়, ওই জন্য তার মন্দির নেই। আমরা ওই বলছিলাম না, শ্রাবণ মাসে মুক্তি পাওয়ার, সারা বছরের পাপ খণ্ডন হওয়ায় ভাই। তো আপনি মন্দিরে তো যাচ্ছেন, মন্দিরের সামনে ঋণের জন্যে পুটলি করে নুন ন্যাকড়া করে বেঁধে, সুন্দর করে বেঁধে দিয়ে দিতে পারেন আপনি, যাকে পারবেন। মন্দিরের সামনে এখন দেখবেন প্রত্যেকটা মন্দিরের সামনে ভিড়, সে দক্ষিণেশ্বর মন্দির হোক, কোনো মসজিদ হোক। গরিব মানুষ আমাদের দেশে মন্দিরের সামনে, আমাদের দেশ কেন, সারা পৃথিবীতে, আরবে তো যখন ওই সময়, মানে তোমার ওই ঈদের সময় ভিখারি সারা পৃথিবী থেকে ভিক্ষা করতে যায় আরবে, মক্কায় গিয়ে বসে থাকে। পাকিস্তানের ভিখারি সব থেকে বেশি, মানে বলতে খারাপ লাগছে, পড়োশি দেশ। ভালো ভালো ঘরের লোকেরা ভিক্ষা করতে যায়, এখন ডলার ফেলে, নামাজ করার পরে ফেলতে হয়। যাই হোক,
প্রত্যেকটা পীঠস্থানেই থাকে। তো আপনি নুনের পুঁটলি দিতে পারেন ঋণকে দানের জন্য, মুক্তির জন্য, মানে নুনকে দান, ঋণকে মুক্তি। অসুখ বিসুখের জন্য মনে রাখবেন সোনা দান কে করবে? কেউ করবে না। তাহলে কি করবেন? তাহলে আপনাকে মানে সোনালি রঙের কোনো জিনিস, কিংবা আপনি ঘি অর্থের জন্য ইউজ হয়। দেখবেন ঘিয়ের প্রদীপ যখন ভগবানকে জ্বালানো হয় তখন সেটা অর্থের রোজগারের জন্য ইউজ হয়। ঘি মা ঠাকুমারা বলতো, দিদিমার মুখে শুনেছি, বাচ্চা হলে মেয়েদেরকে নাড়িটা শুকনোর জন্য একটু ঘি খাওয়ালে তাড়াতাড়ি নাড়িটা শুকনো হয়ে আসে, তার শরীরের ফিল আপটা বেশি দেয়। আবার পুরুষ মানুষের শরীরে শক্তি দেয়। আবার লোককে দান করলে আপনি আপনার অসুস্থতার কারণ যেতে পারে। তো অনেকগুলো কারণে লাগে, ভগবানের আরতির কারণে লাগে, ভগবানের সামনে যখন আপনি আহুতি দেন সেখানে ঘি আহুতি দেওয়া হয়, বহুবিধ কাজে লাগে। সোনা দান মানে স্বর্ণ দান করবে না। ভিখারিকে কেউ সোনা দান করবে বলে আমি জানি না, মানে এটা বলছে যে আপনার অসুখের থেকে করতেও পারে, মানে না করলে ঘিয়ের একটু বড় শিশি দেবেন, 200 গ্রামের শিশি দিয়ে দেবেন, দান করবেন। তো ওকে খেতে হবে, মানে আপনার শরীরের কি জানেন, বলে না, সেই একটা বাচ্চা যখন জন্মায় একটা পেটের মধ্যে, একটা মাংস ঢিলির মধ্যে একটা হাওয়া ঢুকে পড়ে সে শ্বাস নিতে শুরু করে। আর যখন একটা মানুষ মরে যায়, তার চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে, কোনো জায়গা দিয়ে তার ইউরিনাল প্যাসেজ দিয়েও সেই হাওয়াটা বেরিয়ে গিয়ে নামটা বডিতে, তার একটাই নাম হয়ে যায়, তখন অল আর বডি নাম হয়ে গেল তার হাওয়াটা। এই হাওয়ার কিন্তু মৃত্যু নেই, আত্মার কিন্তু মৃত্যু নেই। তো কোথাও ঢুকেছে ধুকপুক করে নড়া শুরু হচ্ছে, আর কোথা থেকে বেরিয়ে গিয়ে ধুকপুকানি বন্ধ হয়েছে, স্টিল হয়ে যাচ্ছে। তো সেই মানে যদি আপনার তাহলে অসুস্থতার জন্যে আপনার ঘিটাকে কেন দেওয়া? সোনা হলে ধারণ করবে, লোকে রেখে দেবে, ঘি হলে তো আর ফেলবে না, খাবে। তো আপনার হয়ে বলে শাস্ত্রে আছে, যত মানুষকে খাওয়ানো যায় তত পুণ্য অর্জন করা যায়। তো ঘি হচ্ছে খাবার জিনিসের মধ্যে পড়ে। আচ্ছা, যদি আপনার সন্তান হচ্ছে না, সেখানে চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, রূপোর জিনিস দান করার আগে বলা হয় আপনি শিব মন্দিরে শ্রাবণ মাসে রূপোর বেলপাতা দান করতে পারেন। শিবলিঙ্গের ওপরে তৃতীয় চক্ষু হিসাবে মন্দিরে আপনি দান করতে পারেন রূপো দান। শ্রাবণ মাসে বেলপাতা, আপনার রূপোর বেলপাতা সব দোকানে পাওয়া যায়, বহু দোকানেই পাওয়া যায়। সেখান থেকে কোনো মন্দিরে, সেই মন্দির কিন্তু পীঠস্থান হতে হবে। মানে আপনার পাড়ার মন্দির গাছতলায় সপ্তাহে একদিন পুজো হয় তা নয়, শিবের যেখানে পীঠস্থান, যেখানে প্রতিদিন সেখানে শিবের সেবা করা হয়, ভগবান মহাদেবের সেবা করা হয় এবং শিবরাত্রিতে 4 প্রহরে পূজিত হয়, সেই রকম জায়গায় আপনি রূপোর বেলপাতা দান করতে পারেন। ভগবানের ত্রিনয়ন বানিয়ে নিয়ে আপনি শ্রাবণ মাসে দান করতে পারেন আপনার সন্তানের প্রাপ্তির জন্যে, কিংবা সন্তানের ওই কথা বলতে পারছে না, এরকম অনেক রকম রয়েছে। মূলত সন্তান প্রাপ্তির জন্য দান করতে পারেন। শত্রু দমনের জন্য। কেউ কি ফোনে আছে? হ্যাঁ, টেলিফোনে বলুন। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আপনাকে স্যারকে নমস্কার। ভাই জোরে জোরে কথা বলো, তাড়াতাড়ি কথা বলো, অত সময় করে কথা বলে বলো। বুঝে গেছি, নেক্সট বলো। ঝাড়গ্রাম থেকে ফোন করেছেন? হ্যাঁ, ছেলের জন্য জানতে চাই। কেউ এসেছিল? হ্যাঁ, আমি অনলাইনে স্যারের কাছে 2 বার বিচার করিয়েছি ছেলে। আচ্ছা, তারপরে কি হলো সেটা বলতে হবে তো। প্রতিকার নিয়েছি, 2 বার প্রতিকার দেওয়া হয়েছে আমার ছেলেকে, চাকরির জন্য আর নেশার জন্য, প্রেম ঘটিত ব্যাপারে। কি বললে? তারপরটা ঘটিত ব্যাপারে নেওয়া হয়েছিল, চাকরি এবং ব্যবসার জন্য নেওয়া হয়েছিল প্রতিকার। তারপরে এখন আমার ছেলের সম্বন্ধে একটু মানে তা প্রতিকার নিয়ে চাকরি হয়েছিল বা ব্যবসা হয়েছিল? না, এখনো চাকরি হয়নি। সে প্রেম ঘটিত ব্যাপারটা একটু সমস্যা মিটেছে, নেশাটা এখনো কাটেনি। তুমি না এতগুলো আইটেম বলছো, মানে একটু গুবলেট হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি তোমার জন্ম তারিখটা বলো দেখিনি ছেলের। হ্যাঁ, মেন কথায় চলে এসো। হ্যালো, 2002। হ্যালো, বলো। হ্যাঁ, 5/8/2002। 5/8/2002। 5/8/2002। হ্যাঁ, বলো। 5:40 পূর্ব মিদনাপুর। 5:40 কখন?
5:40 সকাল 5:40 পূর্ব মিদনাপুর। 5:40। এ ভাই তুমি তো নিয়েছো ভাই প্রেম কাটানোর জন্য প্রতিকার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 5:40 বিকেলবেলা না সকাল ভোরবেলা? আপনি তো প্রেম দাঁড়া কাটানোর দাঁড়া জন্য দাঁড়া প্রতিকার বলে দিচ্ছি ছকটা খুললেই বলে দিচ্ছি আমি। বৃষ রাশি, আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, কারণ সোমবার 22 বছর বয়স এখন ছেলের। না মৃগশিরা নক্ষত্র। ছেলে অসৎ সঙ্গ, ছেলে যার সাথে হাত ধরবে মানে পুরো ধরে নিয়ে আসেনি, যাকে ধরেবে তাকে ওর মা বাবার পছন্দ নয়। ছেলে হাতে করে ধরে যেগুলো করবে, আজে বাজে জিনিস খাবে, সেগুলো পছন্দ নয়। এখন কথা হচ্ছে যে তোমার ছেলের একসাথে প্রেম কাটবে, তোমার ছেলের নেশা ছাড়বে, তোমার ছেলের অসৎ বন্ধু ছাড়বে, তোমার ছেলের চাকরি হবে, কতগুলো হবে একসাথে? হ্যালো, না স্যার, এখন রিসেন্ট একটা ঝামেলা, ওই পুলিশি ঝামেলায় জড়িয়েছে, ওইটা জানতে চাইছি। না তোমার ছেলের পুলিশি ঝামেলা, তোমার ছেলে একটা মেয়েকে ধরেছে, তোমাদের তাকে পছন্দ নাই, তোমার ছেলে নেশাভান করছে, এখন বলছে 22 বছরের ছেলে, এখন বলছে একটা পুলিশি ঝামেলা, এখন বলছে চাকরি পাচ্ছে না। তো কথা হচ্ছে কত রকম অসৎ কাজের সাথে বাজে বন্ধুর সঙ্গতে এইগুলো হলে তা তোমার ছেলের চাকরিটা কি হবে? তোমার ছেলের প্রেমটা আছে না গেছে? এখন অনেকটা হয়েছে। এত ঘুমিয়ে কথা বলছো টিভিতে লাইন। হ্যাঁ, প্রেম কাটানোর জন্য প্রতিকার নিয়েছেন, প্রেমটা অনেকটা কেটে গেছে। প্রেমটা কেটে গেছে, হ্যাঁ গেছে তো। তাহলে এখন কি বলছো? এখন একটা আইনি সমস্যা তৈরি হয়েছে। তা তোমার ছেলে এখন নেশা করে? হ্যাঁ, নেশা করছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আইনি কি ঝামেলা হয়েছে? আগে প্রথম হচ্ছে তখন মানে একটা জমির ব্যবসা প্রমোটারি করতো কিছু, এই যে মানে খাস জায়গা, ওইটা। কে মামলা করেছে তোমার ছেলের নামে সেটা বলো না ভাই, এত রকমের হিজির বিজির ইলকি বিলকি কথাবার্তা বলছো। মামলা হয়নি। কি হয়েছে? এক বন্ধুকে, যে বন্ধুর সঙ্গে করছিল সেই বন্ধুকে ধরেছে, সেই বন্ধুর নাম বলেছে। কি ধরেছে? সে তো লোকের টাকা পয়সা নিয়ে বসে রয়েছে, তাকে কি ধরে? তাকে তো ধরবে তো বটেই। তোমার ছেলে তো তার পার্টনার। আপনার ছেলে তার বন্ধুর সঙ্গে জমির ব্যবসা করছিল, কাউকে। আরে তুমি যদি কাউকে জমি দেওয়ার নামে, ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়ে বসে থাকো, কিছু না করো, তোমার নামে কমপ্লেন করবে না? কি? হ্যাঁ, তাহলে এইটা কি সমস্যা তৈরি হবে? আর কি জেল কাস্টাডি আছে, এটা উনি জানতে চাইছেন। মেন প্রশ্ন হচ্ছে আমার ছেলে কি জেলে যাবে? তোমাকে সেই লোকগুলোর টাকা ফেরত দিতে হবে। কেন এতবার চেঞ্জ করছিস? হ্যালো, হ্যাঁ বলুন। বুঝতে তো পারছো, সবই বুঝতে পারছো, সারা দিচ্ছ না। বুঝতে তুমিও পাচ্ছো, যারা শুনছে তারাও বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। যাদের টাকা নিয়ে, যারা মামলা যারা করেছে, তাদের টাকাগুলো দিয়ে দাও। ওই দেখো, সারা নেই, দেখে তো। আমি বলছি পুলিশ কি ধরে নিয়ে যাবে? তা ধরে নিয়ে যাবে, তোমাকে পুজো করবে তোমার ছেলেকে? শ্রাবণ মাস আরতি করবে? হ্যাঁ, তা কি করবে সুভাষ শাস্ত্রী এখানে? ছেলেকে কি আরতি করবে? তুমি বলো না একটা কথা। তুমি টাকাগুলো দিয়ে দাও। তুমি তো মা, তুমি তো বুঝতে পারছো তো। সারদার মালিককে ধরে নিয়ে গেছে, টাকা দেয়নি বলে। দেখুন, আপনি প্রতিকার নিয়েছিলেন প্রেম ঘটতে ব্যাপারে, আপনি নিজেই মুখে বললেন যে প্রেমটা অনেকটা কেটেছে। আরে টাকাগুলো নিয়েছে, ফেরত দিতে হবে তো রে বাবা। হ্যাঁ, আর কিছু বলছে না, যেই বলছে ফেরত দিতে হবে। ভাবেন যে একটা প্রতিকার করে নেবো আর আমার আমি প্রতিকার দেবো? প্রতিকার দেবেন না, এটাও বাস্তব কথা। হ্যাঁ, কি দরকার আমার প্রতিকার? লোকের পয়সা দিতে হবে তো, লোকের পয়সাগুলো হয় পয়সা দিতে হবে, নয় বলতে হবে ঠিক আছে 1 বছরের মধ্যে প্রমোট আমার প্রজেক্ট হচ্ছে, তাকে সাইন করে সেটা দিতে হবে, তাকে তো কিছু দিতে হবে। তুমি যদি লোককে পয়সা দিতে। আমি একটা প্রশ্ন সুভাষদা, এই যে ছেলেটা এত অল্প বয়সে একটা বিপথে চলে গেছে, এটা তো ছকে ইন্ডিকেশন ছিল। হ্যাঁ, 22 বছরের ছেলে লোকের পয়সা করে নিয়ে বসে রয়েছে, নেশা করছে, মা বাবার অপছন্দে নেশা করছে বললো তো। আচ্ছা, আপনারা বলুন তো, এই 22 বছরের ছেলে লোকের নেওয়ার পয়সা নেওয়ার হ্যাবিট হয়ে গেছে, সে কোনদিন চাকরি করবে? করতে পারবে? সে তো জানে পয়সা পেয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি ইজিলি কোনো জায়গা থেকে মানি পান, তা আপনি হার্ডওয়ার্ক আপনি করবেন প্রতিদিনের গিয়ে। ওর মা বলছে চাকরি কবে হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না, চাকরি কি হবে? এখন এই টাকা দিতে হবে লোককে। ভাই, পরিষ্কার কথা শুনে রাখো, আমি তোমাকে এর কোনো প্রতিকার দেবো না, আমি একে সমর্থন করি না। হ্যাঁ, এটা হতে পারে প্রজেক্টের দেরি হতে পারে, সেটা হতেই পারে, অনেক প্রমোটারই করে।
তুমি প্রমোটিং করে টাকা নিয়ে নেবে, তুমি তার লোকগুলো তো কমপ্লেন করেছে, তা খাটির পয়সা, আমার কিছু বলার নেই এর মধ্যে। আমরা ছিলাম শ্রাবণ মাস, শ্রাবণ মাসে আমার মনে হয় সৎ পথে থাকুন, এই সময়টাতে কাজে লাগান। একটা কথা আপনি শুরুতে বললেন না যে অনেক পাপ করলেও পাপটাকে ধুয়ে ফেলা যায়। পাপ তো দেখো, পাপের তো খণ্ডন হয় বটেই, তো রত্নাকর দস্যুর পাপের খণ্ডন হয়েছিল, আর মানুষের হবে না? কেন হবে না? হবে তো, কিন্তু তার তো একটা সুষ্ঠু প্রচেষ্টা করতে হবে। আপনার পাপ করতে সময় লাগবে কম, পাপ খণ্ডনের সময় লাগবে 4 টাইম 5 টাইম 10 টাইমও লাগতে পারে পাপের গুণ বিচার অনুযায়ী, কিন্তু হবে, সুষ্ঠু প্রচেষ্টা হবে। এখন কেউ যদি মানে মনে করে যে ইজিলি কিছু অ্যাক্সেস, ইজিলি তো ভাই গোয়ায় ঢুকে পড়ে যায়, গোড়ার থেকে বেরোনো যাবে না। ইজিলি টাকা কামানো যায়, সেখানে সেই চক্র থেকে বেরোনো যাবে, তার জীবন দিয়ে শেষ করতে হবে, হাত ধুতে হবে জীবন দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে নিজের জীবনের মূল্য দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার কথা। এখানে আমি কি কেউ ভগবান মহাদেবও কিছু তাকে হেল্প করবে না। তুমি টাকা নিচ্ছ, টাকা দাও, কিংবা তাকে বলো যে আমার কোনো কারণে হয়নি, আমি 2 বছরের মধ্যে দেবো, তাকে নতুন করে এগ্রিমেন্ট করে সেটা তাকে হোপ দিতে হবে, তাকে একটা কিছু পজিটিভ দিতে হবে। যদি আপনার ধার হয়ে রয়েছে, ওই লোন মুক্তির জন্য ঋণও হয়, মানে পুরনো ভাড়াটে বাড়ি থেকে উঠছে না। আজকে একজন চন্দননগরে এসেছিল, 2 বছর পর পর সেই বাড়িতে যে বাচ্চা জন্মায় কিংবা বিয়ে হয়, এটা করে অসুস্থতার কারণে ডাক্তার টাকা চলে যায়। মূলত দেখা যায় বাস্তুর অসুবিধা কিন্তু বাড়িতে হয়, ফ্ল্যাটে কিন্তু মূলত হয় না। বহু লোকের বসবাস, ফ্ল্যাট আপনার একার নয়। তো মূলত বাড়ি, পুরনো বাড়ি আর নতুন বাড়িও হয়। এখন তো সব ওই কবরস্থানগুলো বোঝাই করে হয়ে যাচ্ছে ফ্ল্যাট, ওই টবরের জায়গা থাকবে বলে মনে হয় না, 5 তলা কবর করবে হয়তো, মানে ল্যান্ড আর পাবে না, উপরে কবর দাও। তো বর্ধমানে একটা প্রজেক্ট হয়েছে, একটা বড় প্রজেক্ট হয়েছে, কাদের প্রজেক্ট জানি না, সে কবরস্থানটাকে ছোট্ট করে ঘিরে দিয়েছে, বুঝলেন, চারিদিক থেকে বাড়ি করেছে। কবরডাঙ্গায় তো প্রচুর ফ্ল্যাট কলকাতা, ওর নামই কবরডাঙ্গা, আগে হয়তো কবর দিত, এখন ফ্ল্যাট হয়েছে। তো কবরডাঙ্গা হোক আর জলাডাঙ্গা হোক, তো মানে ফিল আপ করে তো হচ্ছে। এই বিরাটিতে ঢুকতাম, একটা বড় পুকুর মতন ছিল, নেই, বড় বিল্ডিং, ওসব থাকবে না, সব লোপাট হয়ে যাবে 4-5 বছর পরে। আপনি তো সেই জায়গায় থাকবেন। ফ্ল্যাটে থাকলে কি হয়, আপনার ঘাড়ে একা কিছু পড়ছে না, কিন্তু মাথায় রাখবেন বাড়ি হলে তো আপনার ঘাড়েই পড়বে, বাড়ি হলে আপনার ঘাড়ে পড়বে। ফ্ল্যাটে বহু রকমের মানুষ থাকে, বহু রকমের থাকে, তো ইন্ডিভিজুয়াল কাউকে ধরার চান্স নেই, বিকজ অফ আপনি 2-3 জনের মাথার উপরে রয়েছেন, আর আপনার মাথার উপরেও 2-3 জন রয়েছে। কেউ ফোনে আছে মনে হয়, কেউ লাইনে আছে না? হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। বলে ভালো। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলে সম্পর্কে। হ্যাঁ, কেউ এসেছিল? না আজ যেতে পারিনি। আচ্ছা, না আপনার জানাশোনা কেউ আসেনি? হ্যাঁ জানাশোনা গেছিল, শুনেছি খুব ভালো, কিন্তু আমি যেতে পারিনি। আচ্ছা চলো, ছেলের ডেট অফ বার্থ বলুন। 15 জুলাই 1991। দাঁড়াও, 15 জুলাই 1991, টাইমটা বলো। হ্যাঁ, বারাসাতে জন্ম, টাইম হচ্ছে 12টা 45। দাঁড়াও, একটু আস্তে আস্তে বলো, তুমি খুব স্মার্ট আছো, তাড়াতাড়ি বলছো। 12টা 15 জুলাই, দাঁড়াও না, 15 জুলাই 1991, বারাসাতে জন্ম, 12:45, 12:45 PM না PM তো বলতে হবে তো। PM দুপুরবেলা মেরে দিয়েছি, বাট তোমার মুখে না শুনে মারলে বলবে এই দেখো সুভাষ শাস্ত্রী আন্দাজে মারছে। 12:45 PM-টা বলতে হবে বললাম কেন, আমি বুঝতে পেরে গেছি। হ্যাঁ PM দুপুরবেলা হয়েছিল। যা বাবা, PM বলছে দুপুরবেলা হয়েছিল, বুঝে গেছি। তুমি বলনি, আমি PM মেরে দিয়েছি ডেটা বার্থ দেখে, কিন্তু আমি তো আর মারলে লোকে বলে এই দেখো আন্দাজে ভুলভাল বকছে। এখন আমার নামে তো 1 গাদ ভাত বেশি সবাই খায়, তো ঠিক আছে, তবুও তোমাকে একবার জিজ্ঞেস করা আমার ডিউটি, তাই একবার জিজ্ঞেস করলাম। এখন কথা হচ্ছে যে তোমার ছেলের যা ছক আমি দেখতে পাচ্ছি, বুঝলে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমার ছেলের মান সম্মান আর তোমার মান সম্মান দুটোই একসাথে চলে যাবে, এমন ঝামেলা লাগবে। তোমার ছেলের, সিংহ রাশির ছেলে, ওই বিয়ে করাটা তোমার একটা ঝকমারি, বড় একটা ঝকমারি হবে তোমার ছেলে। বিয়ে হয়েছিল তো, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, আবার বিয়ে করলে আবারও ডিভোর্স হবে। কেন কি, বিয়ে করার একটা ঝকমারি, কথাটা বললাম না যে দুটো বিয়ে হয়ে করা যাবে। শোনো না কথাটা, দুটো বিয়ে 2টো ডিভোর্সের যোগ তোমার ছেলে। দুবার? মানে নেড়া দুবারই বেলতলায় গেছে, তো ঝকমারি হয়ে যাবে। কেন কি, তোমার ছেলে শুক্র মঙ্গল, ছকটা একটু ফেলতো বাবু, শুক্র মঙ্গল এক ঘরে বসে রয়েছে, রাশিতে বসে রয়েছে। এই যে শুক্র মঙ্গল রাশিতে বসে রয়েছে, বৃহস্পতি ভালো,
হ্যাঁ, আর এই যে শুক্র মঙ্গল বসে রয়েছে, এটা কি? শুক্রটা হচ্ছে একটা বিবাহকারক গ্রহ, মঙ্গলটাও বিবাহকারক গ্রহ, দুটো কম্বাস্ট হয়ে গেছে। মঙ্গল অগ্নিকারক গ্রহ মানা হয় রাশিতে। তো দুবার বিয়ে, দুবার ডিভোর্স। এখন তোমার তো মান সম্মান করা যাবে বলতে, দেখো, করা যাবে বলতে প্রেম করে বিয়ে করলে মহা বিপদ। আচ্ছা, এই বিয়েটা কিভাবে করেছিল? এটা আমরা দেখেই দিয়েছিলাম। তা তুমি তাহলে জটক বিচার করোনি? না। তাহলে তো তোমাকে, তার মানে প্রেম আর না প্রেম ব্যাপার তো একই, তার তো ফলাফল যোগফল তো একই দাঁড়াবে। তা তুমি জটক বিচার না করে করলে আবার একবার ডিভোর্সের জন্য রেডি থাকো ছেলের বউ আনার পরে। না, তাই জন্যই বলছি, তাই এবারটা কি জটক বিচার করে দিলে এ হবে? জটক বিচারটা তো করতেই হবে, করে দিলে আবার কি, করতেই হবে, না হলে আরেকবার উকিল পালার তোমাকে ঘাট মারাতে হবে। এবার তুই বুঝে নাও কি করবে। আর আপনার কাছে গেলে কি কিছু হবে সমস্যা? আমার কাছে গেলে আর কি হবে? দুটো জিনিস দেখো ভাই, একটা আপনাদের সবাইকে, তুমি লাইনে থাকো, সবাইকে পরামর্শ দিই, আগে না বারবার করে পয়সা দিয়ে জটক বিচার করতে আসবেন, খরচা করো, আমি এর পক্ষে নই। আগে দেখতে হবে মেয়েটার সাথে আমার ছেলের, মানে যে বিয়ে করবে তাকে পছন্দ হচ্ছে কিনা, আমার মতন কিনা, তারপরে আসবে। আগে হচ্ছে নিজের কিছু স্যাটিসফ্যাকশন, তারপরে আসে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কিন্তু প্রথমে আসা উচিত নয়, কারণ তাহলে বাঁশবনের ডোমকানা। এবার তুমি অ্যাস্ট্রোলজি দেখে যেখানে এগোবে, তোমার পছন্দ হচ্ছে না, আর একটা ঝামেলা হতে পারে। তো তুমি আগে মেয়ে দেখো, যদি তোমার পছন্দ হয়। কবে নাগাদ দেখবো বলুন তো, মানে কবে, মানে কি দেখ? তুমি দেখতে পারো, এখন দেখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, দেখতে পারো মেয়ে। বলো 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 বলো। বলছে ও দেখছে, কিন্তু ও বলছে, কিন্তু আমি বলছি দাদা একবার দেখিয়ে টেকিয়েই করবো বিয়ে। না, দেখিয়ে দেখিয়ে বিয়ে হয় না, দেখার পরে জটক হবে। হ্যাঁ, ওই যে দেখার পরে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আপনি বলছেন এটা একবার ছকটাকে প্রতিকার করে নেওয়ার কি দরকার আছে? না, বিচারের সময় দেখো, প্রতিকার করে নিলে না অনেক প্রতিবন্ধকতা তৈরি হবে। কেন প্রতিবন্ধকতা তৈরি হবে? তখন মনে হবে যে, দেখুন আপনারা, এটা টিভিতে বলা মনে হয় ঠিক হবে না, আরও কিছু লোক মুশকিলে পড়বে। যাই হোক, মেয়েদের ক্ষেত্রে প্রতিকার করে নিতে হবে চক্র যদি ভারী হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। ছেলেদের ক্ষেত্রে ডিভোর্স কখন হয়? মতবিরোধ হলে হয়। একটা মেয়ে মূলত সে কিন্তু বিয়েটা বাঁচাতে চায় মূলত। আচ্ছা, একটা ছেলেও বাঁচাতে চায় অনেক ক্ষেত্রে, কিন্তু মেয়েরা বাঁচাতে চায় বেশি, অ্যাভারেজলি যদি অ্যাভারেজ করা হয়। তো জ্যোতিষ বিচারে কি বলছে? জ্যোতিষ বিচারে যখন একটা জটক বিচার হয়, তখন একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন করে এইভাবে গেলে সেটা কম্বিনেশনটা ভালো হয়। মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার প্রশ্নটা আসে। সেম হয়ে গেলে ক্ল্যাশ হয়, ক্ল্যাশ হলে বিয়ে ভাঙতে পারে। ক্ল্যাশ যত কম হবে, বিয়ে ভাঙার পসিবিলিটি তত কম। আর কিছু জায়গায় তো তৃতীয় ব্যক্তির অবস্থান এগুলো আরও হাওয়া দিয়ে, একটা ছিল উনো, দিল ধুনো আরও ছিটিয়ে, যা হবার হবে সেখানে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে আগে মেয়ে পছন্দ হলে করতে পারার মতন জায়গা আছে, তারপরে তার জ্যোতিষের পার্টে বিচারে আসা উচিত। প্রথমেই আসা উচিত নয়। ওই জন্যে সতর্কভাবে পা ফেলা উচিত যে একবার ডিভোর্স হয়েছে, আর বাবা আমি এই খালে পড়বো না, কিন্তু বিয়েটা করা তো জরুরি, ডিভোর্স যখন হয়ে গেছে। আমাদের হাতে আজকের সময় নেই, বিদায় নেওয়ার পালা। আবারও বলবো, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, এবং অবশ্যই তার কথা আপনার ছকের শেষ কথা হয়ে ওঠা। সামনে এই যে এখন আমরা শ্রাবণ মাসে রয়েছি, আজ শনিবার, গুরুত্বপূর্ণ আপনি বলেছেন শনিবার, পাশাপাশি সোমবার, এবং প্রত্যেকটা অনুষ্ঠান থেকে আমরা কিন্তু সমৃদ্ধ হচ্ছি। আগামীকাল এরকমইভাবে জানতে পারবো যে আগামী সোমবার আমরা কিভাবে কাজ করব বা কীভাবে নিজের হিতে আনবো। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।